যদি কারোর আকস্মিক মৃত্যু হয় এবং সে যদি তার মৃত্যুটাকে মেনে নিতে না পারে, সে বারবার চেষ্টা করে তার প্রিয় মানুষগুলোর কাছে কিংবা তার খুব কাছের মানুষের কাছে ফিরে আসতে। যখন কোনো সোল বা আত্মা বারবার ফিরে আসার চেষ্টা করে তার কাছের মানুষের কাছে, তখন যে কি কঠিন এবং ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারে, আজকে থাকবে তারই একটি ঘটনা। নমস্কার, আমি রুমকি, আর আপনারা শুনছেন গল্প কথার আসর, যেখানে কিছু ভয় এবং কিছু হাড়হিম করা ঘটনা আপনাদের সাথে শেয়ার করা হবে। আমাকে যারা ঘটনাগুলো পাঠান তাদের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে এবং তাদের ঘটনাগুলোকে শ্রদ্ধা জানিয়ে আমি ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই। যদি আপনাদের কারোর মনে হয়ে থাকে ঘটনাগুলো সম্পূর্ণ সত্যি নয়, তাদের কাছে একান্ত অনুরোধ রইল ঘটনাগুলোকে না হয় গল্পের আকারে শুনবেন। আর যদি আপনাদের জীবনে ঘটে থাকে এমন কোনো ঘটনা, চাইলেই তা আপনি আমাকে শেয়ার করতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে সমস্ত লিংক দেয়া রয়েছে, তাতে। শুরু হচ্ছে আজকের প্রথম ঘটনা। আজকে প্রথম যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, ঘটনাটি ঘটে উড়িষ্যার একটি অঞ্চলে, সম্বলপুরে। তাহলে চলে আসি আজকের প্রথম ঘটনায়। আজকে প্রথম যে ঘটনাটি শেয়ার করেছেন সমীর রয়। সমীরদা থাকেন বেহালায়। কর্মসূত্রে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে যেহেতু চাকরি করেন, মাঝে মধ্যেই তাকে কলকাতার বাইরে যেতে হয়, এবং সেটা কখনো কখনো 1-2 মাসের জন্য হতে পারে কিংবা 2-4 সপ্তাহের জন্য হতে পারে। তা সেইবার সমীরদা যান উড়িষ্যার সম্বলপুরে। সমীরদাদের একটা প্রজেক্টের কাজ চলছিল, তাই সম্বলপুরের কাছাকাছি তাদের একটা ঘর ভাড়া করে দেওয়া হয় অফিস থেকে, এবং জানানো হয় সেখানে সমীরদা একা নন, সমীরদার সাথে সমীরদার এক কলিগও যাবেন। কিন্তু কলকাতায় যেহেতু মেন অফিস আর সেখানে কিছু কাজের চাপ থাকায় তার কলিগ তার সাথে সেইবারে যেতে পারেননি। স্থির হয় যে তার কলিগ অন্তত 2-3 দিন পর যাবেন। তার জন্য আগে থেকে তিনি চলে যান, গিয়ে ওখানে কাজ সামলে নিন কিছুটা, কারণ ওখানেও কাজের বেশ কিছুটা প্রেশার রয়েছে, তিনি না গেলেও চলবে না। আর 2-3 দিন পর তার কলিগ সেখানে গিয়ে উপস্থিত হবেন। তা এই যে সমীরদা, এনাদের এক রিলেটিভ, তিনি থাকেন ওই সম্বলপুরেরই কাছাকাছি একটি জায়গায়। কাজের জন্য যেটা হয়, আমরা তেমনভাবে কোনো রিলেটিভদের বাড়িতে যাতায়াত করতে পারি না। তা তিনি একটা সময়, মানে যে রিলেটিভরা থাকেন এখন সম্বলপুরেতে, তারা যখন কলকাতায় থাকতেন, তখন সমীরদা প্রায় সময়, মানে সেটা সম্পর্কে তিনি মামা হন আর কি সমীরদা, তা তিনি প্রায় সময় ওদের বাড়িতে যেতেন, গিয়ে থাকতেন। কিন্তু যখন সেই মামার বাবার, মানে সেই দাদুর আর কি পোস্টিং হয় সম্বলপুরের কাছে, উড়িষ্যায় যিনি চলে যান, তখন থেকে আর তাদের সাথে সেরকমভাবে যোগাযোগটা আর ছিল না, যাতায়াতটাও অনেকটা কমে এসেছিল। কিন্তু ওই ফোনেতে হাই হ্যালো কথাবার্তা যেমন হয় আর কি, তেমনই হতো। তাই সমীরদা শুনে খুব আনন্দ পান যে তাকে উড়িষ্যায় যেতে হচ্ছে, আবার তাও সেটা সম্বলপুরের কাছাকাছি। তিনি ফোন করে তার মামাদের খবর দেন যে আমি আসছি এখানে, আমি এসে 2 দিন তাহলে তোমাদের কাছে থাকবো। তার মামারাও প্রচণ্ড আনন্দ পায় যে অনেক দিন পর আবার দেখা সাক্ষাৎ হবে, একসাথে থাকার একটা ব্যাপার হবে, কারণ এখন তো যে যার মতো ব্যস্ত, সবাই সবার কাজ নিয়ে। সমীরদা প্রথমে যান, মানে অফিস থেকে যে বাড়িটা স্থির করে দেওয়া হয়েছিল, মানে ঠিক করে দেওয়া হয়েছিল যে বাড়িতে তিনি আর তার কলিগ উঠবেন, সেই বাড়িটাতে প্রথমে তিনি যান। গিয়ে বাড়িটা চারদিকে ঘুরে দেখেন যে ঠিকঠাক আছে কিনা। যেটা প্রথম তার খুব খারাপ লেগেছিল, বাড়িটা একদম নির্ঝুম একটা জায়গায়, কাছাকাছি কোনো ঘর বাড়ি কিছু নেই, অনেকটা দূরে কিছু বাড়ি রয়েছে, কিন্তু সেই বাড়ির পাশাপাশি লাগোয়া কোনো বাড়ি নেই, একদম ফাঁকা মাঠের মতো জায়গা। আর বাড়িটা সব থেকে বাজে জিনিস যেটা তার লেগেছিল, বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা গোরস্থান রয়েছে, এবং সেটা এই বাড়ির উঠোন থেকে, মানে উঠোনে দাঁড়ালে পারে পুরো গোরস্থানটাকে দেখা যায়, যে সেখানে কেউ যদি মানে মরা নিয়ে আসে সেটাও দেখা যায়, যেমন সবই দেখা যায়, গোরস্থানটাকে পুরোই দেখা যায়। তাই সেটা একটা খচখচ করতে লাগে সমীরদার মনে, যে এটা বড্ড বিরক্তিকর, একদম একা থাকবো, মানে একা যতই যাই হোক, উনি আর ওনার কলিগ থাকবেন, পাশাপাশি কেউ নেই। তা যা হোক, বাড়িটা তার দেখে বেশ পছন্দ হয়ে যায় বলে তিনি আর তেমন কিছু সেটা নিয়ে মাথা ঘামাননি। শ্মশানের সামনে তো অনেকেরই বাড়ি হয়, তিনি সেটাই ভেবেছেন। তা ভেবে তিনি এবার কি করেন, সেই জায়গাটা দেখে টেকে তিনি চলে যান তার রিলেটিভের বাড়িতে। এরপর রিলেটিভের বাড়িতে সেখানে 2 দিন কাটান, ওখান থেকেই তিনি কাজে যাতায়াত করেন। এরপর কলিগ তাকে
ফোন করে। সমীরদার যে কলিগ ছিল তিনি জানতেন যে সমীরদা তার রিলেটিভের বাড়িতে আছেন। তার কলিগ তাকে ফোন করে বলেন তিনি বিকেলে চলে আসছেন, আর সমীরদা যাতে বিকেলবেলা সেই বাড়িতে চলে আসে, তাহলে দুজনে একসাথে থাকবেন। সমীরদাও ভাবেন যে অনেক দিন হয়ে গেছে রিলেটিভের বাড়িতে রয়েছেন, আর মানে যেটা হয় না একা থেকে থেকে বা কাজের জন্য যেটা সুবিধা হয়, রিলেটিভের বাড়িতে গেলে পারে সেইভাবে কাজ হয়ে ওঠে না সবসময়। তা তিনিও ভাবেন যে না, বেশ কিছুদিন তো হয়ে গেল, তাহলে এবার চলে যাই, একসাথে কলিগও আসছে, একসাথে ওখানে থাকবো। তা এই কদিন যে সমীরদা সেখানে যাননি, ওই বাড়ির যে মালিক তাকে বলাই ছিল, তিনি একটা লোক ডেকে ওই বাড়ির সব পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়েছিলেন। সমীরদা যখন বাড়িতে যান তখন প্রায় ওই বেলা 1:30 কি 2টো হবে। তিনি প্রথমে সাইটে যান, সাইটে গিয়ে সাইট পুরো ভিজিট করে ওখান থেকে কাছাকাছি যেহেতু, মানে বাড়ির কাছাকাছি যেহেতু তেমন দোকানপাট নেই, তিনি দুপুরের যে লাঞ্চ করবেন সেই লাঞ্চটা কিনে নিয়ে বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে তিনি খাবারটাকে রেখে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হবেন বলে স্নানে ঢোকেন। এরপর তিনি যখন স্নানে ঢোকেন, প্রথমেই তার যে খটকাটা লাগে, তার মনে হয় স্নানের ঘরে কেউ যেন রয়েছে, মানে কেউ যেন তাকে দেখছে। কিন্তু তিনি ভাবেন এই ফাঁকা জায়গা, কাছাকাছি কোনো বাড়ি নেই, আর তিনি স্নান করছেন, কেই বা দেখতে পারেন, বাথরুমের মধ্যে আবার তাও, তা কে বা দেখতে পারেন। তা তিনি ভাবেন এসব মনের ভুল, কেউ দেখছে না, এসব আমারই যত উল্টোপাল্টা মাথায় চিন্তা আসছে, এইসব কোনো পাত্তাই না দিয়ে তিনি স্নান করে বেরিয়ে আসেন। তিনি স্নান করে বেরিয়ে আসার পরে হঠাৎ তার মনে হয়, মানে বাথরুমের সামনে একটা বড় আয়না ছিল, মানে বাথরুমের মধ্যে যে আয়নাগুলো হয় না, তা ওরকম একটা আয়না ছিল। তো সমীরদা যখন বেরাচ্ছেন, এক ঝলক আয়নাতে যখন তার চোখ পড়ে, তার মনে হয় আয়নাতে যেন কারোর একটা মূর্তি দেখতে পেল, মানে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে, তিনি স্পষ্ট যেন দেখতে পেলেন। তিনি আবার যখন তাকালেন আয়নার দিকে, তিনি দেখছেন আয়নাতে কেউই নেই, মানে আয়নাতে কাউকে দেখা যাচ্ছে না, তিনি নিজেকেই দেখতে পাচ্ছেন। তার ভীষণ অবাক লাগলো। হঠাৎ করে তিনি মনে হলো স্পষ্টই দেখলেন কোনো একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে রয়েছে, যার পুরো খোলা চুল। সে গেল কোথায়, মানে হঠাৎ করেই তিনি দেখছেন দেখা যাচ্ছে না। এই ব্যাপারটা তার মধ্যে প্রথমেই একটা ভয় সৃষ্টি করে। তা তিনি এই ব্যাপারটাকেও অতটা প্রাধান্য দেননি। তিনি ভাবছেন সকালবেলায় আমার কি হয়েছে, এসব কিছুই না, এগুলো জাস্ট মনের একটা ভুল, এগুলো কিছুই হয়নি, যা ভাবছি সব ভুলভাল ভাবছি, এই বলে তিনি ওখান থেকে বেরিয়ে আসেন। বেরিয়ে তিনি প্রথমে ঘরে যান, ঘরে গিয়ে জামা কাপড় পরেন, খাবেন বলে সবে বসেন, বাইরে মানে বাথরুমে কল থেকে টপ টপ করে জল পড়ার আওয়াজ হচ্ছে। তা তিনি ভাবেন তিনি তো খুব ভালো করে কলটাকে টাইট করে এসেছিলেন, তাহলে আবার জলের আওয়াজ কোথা থেকে আসছে। তিনি আবার যান, গিয়ে বাথরুমের কলটাকে খুব ভালো করে টাইট করে আবার খেতে আসেন। তিনি যখন কিছুটা খাবার খেয়েছেন, আবার শুনছেন সেই একই রকম শব্দ বাথরুম থেকে হচ্ছে। তিনি এরপর আর ওঠেননি। তিনি ভাবেন পুরো খাবারটা খেয়ে একেবারে গিয়ে হাত মুখ ধুয়ে কলের যদি ওই যেটা আর কি কলের মুখটা ভালো করে বন্ধ করে আসবেন। তিনি খাওয়া দাওয়া শেষ করে হাতটা ধুতে বাথরুমে যান, গিয়ে কলটাকে খুব ভালো করে টাইট করে বন্ধ করে তিনি ঘরে চলে আসেন। ঘরে এসে তিনি প্রচণ্ড টায়ার্ড ছিলেন, তিনি শুয়ে পড়েন। তিনি যখন শোন, এখানে বলে রাখি তার ঘরটা কীরকম ছিল এটা বলাই হয়নি। তিনি যে ঘরটায় ছিলেন, মানে ওই বাড়িটা পুরোটা আর কি বলছি, রাস্তার সামনে একটা ছোট মতো গেট আছে, হাফ পাঁচিল, মানে মানুষের হাফ যে পাঁচিলগুলো হয় না, ওই 5 ফুট বা 5.5 ফুটের যে পাঁচিলগুলো, ওরম একটা হাফ পাঁচিল দেয়া। আর সেই পাঁচিলের এপারে হচ্ছে বাড়িটা। পাঁচিলের মানে গেট থেকে ঢুকে কিছুটা বাগান মতো জায়গা রয়েছে, হয়তো একসময় সেখানে বাগান করা হয়েছিল, কিন্তু এখন সেখানে আর বাগান নেই, এমনি মাটি হয়ে রয়েছে বা ঘাস পড়ে রয়েছে, এখানে চারদিকে ছোট ছোট ঘাস হয়ে রয়েছে। তা ওখান থেকে আসলে পারে ঘরটা, ওই দুখানা ঘর রয়েছে, একটা ঘরের ভেতরে আর একটা ঘর, মানে ওই ঘরের ভেতরে ঢুকে একটা দরজা রয়েছে, সেই দরজা দিয়ে ঢুকে পাশের ঘরটায় যাওয়া যায়, আর পাশের ঘরটার আবার পিছন দিকে একটা দরজা রয়েছে, সেটা একদম আউটসাইডের দরজা। আর এই যে ঘরটা, এই ঘরটার সামনাসামনি রয়েছে বাথরুম, আর এই যে ঘর আর বাথরুমের মাঝখানে একটা প্যাসেজ রয়েছে, মানে করিডোর টাইপের একটা রয়েছে। তা তিনি ঘরেতে যান, গিয়ে খাওয়া দাওয়া করে তিনি শুয়ে পড়েন। কিছুক্ষণ
এরপর তিনি শুনতে পাচ্ছেন, তিনি তো প্রচণ্ড টায়ার্ড এমনি হয়ে রয়েছেন, তার উঠতে আর ইচ্ছা করছে না, কিন্তু হঠাৎ তার মনে হলো ওই করিডোরটার ওখান থেকে কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে। তিনি প্রথমে ভাবেন এই দুপুরবেলা কেই বা আসতে পারে, হয়তো কুকুর কিংবা বিড়াল হবে, টপকে এসেছে পাঁচিল টপকে আর এইরমভাবে ঘুরে বেড়াচ্ছে। তো তিনি আর ওঠেননি, তিনি শুয়েই পড়েছেন, এতটাই টায়ার্ড ছিলেন, ঘুমিয়েই পড়েন। তারপর তার যখন ঘুম ভাঙে তখন ওই 4:30 কি 4:45 হবে, ফোনের আওয়াজে ঘুম ভাঙে। তার কলিগ জানায় যে তিনি এসে গেছেন, বাড়ির লোকেশনটা একটু গন্ডগোল করে ফেলেছেন, লোকেশনটা যেন জানানো হয়। তিনি লোকেশনটা বলে দেন। তার কলিগ আসে, কলিগ এসে দেখে বাড়িটাকে তার মোটেই পছন্দ হয়নি। তিনি বারবার বলতে থাকেন এই বাড়িটা কিরম শুনশান একটা জায়গায়, চারপাশে কোনো বাড়ি নেই, আর কি অফিস কোনো বাড়ি খুঁজে পেল না, এই বাড়িটাই দিতে হলো, আবার এখান থেকে সামনে গোরস্থান দেখা যাচ্ছে, এ তো ভীষণ বিপদের জায়গা, যেন একটুও ভালো লাগছে না, এই বাড়িটা কেন নিল, এরমভাবে বারবার বলতে থাকছে। ওর কলিগ যখন বারবার এই একই ধরনের কথা বলছে, সমীরবাবু কিন্তু তার সাথে ঘটে যাওয়া এই ঘটনাগুলোকে অতটাও ভেবে দেখেনি বা অতটা মাথায় নেননি। তিনি কিছুই আর বলেননি তার কলিগকে। তার কলিগ এসে জামা কাপড় চেঞ্জ করে, লাগেজ রেখে দুজনে মিলে আবার বেরিয়ে যায়। তারা সাইটে যায় বিকেলবেলা, গিয়ে সাইট ভিজিট করে, গিয়ে ওখানে অনেকটা সময় কেটে যায়। সন্ধে তখন 9টা থেকে 9:30 বাজে। তা কাছাকাছি, যে ওদের বাড়ির যে কাছাকাছি তেমন তো কোনো দোকান কিছু ছিলই না, তা ওরা ওখান থেকে আবার কিছুটা রাতের খাবার নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে যখন আসে, সমীরবাবু বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে তিনি ঘরে ঢুকে যান। ওর কলিগ এবার বাথরুমে যায়। ওর কলিগ সে একই রকম ফিল করে, সে যখন স্নান করছে কেউ যেন তার দিকে তাকাচ্ছে, কেউ নেই, চারদিকে পুরো অন্ধকার, কিন্তু তার মনে হচ্ছে যে ওই বাথরুমের মধ্যে কেউ রয়েছে, যে এই লোকটির দিকে, মানে সমীরবাবুর যে কলিগ তার দিকে তাকিয়ে রয়েছে। তার গাটা ভীষণ ছমছম করতে থাকে। তিনি তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে আসেন আর এসে ঠিক এই কথাটাই সমীরবাবুকে বলেন। সমীরবাবু তখন একটু অবাকই হন, কারণ এই ফিলিংসটা তারও হয়েছিল, কিন্তু সে এই কথাটা তার কলিগকে তখনও জানায়নি। তার কলিগের একই ফিলিংস হবে কি করে সেটা হতে পারে? এরপর সত্যি সত্যি সমীরবাবুর একটু হলেও ভয় করতে শুরু করে, কিন্তু তিনি বুঝতে পারেন যে তার কলিগ আগেই ভয় পেয়ে রয়েছেন, তাই তিনি এই কথাগুলো তার কলিগকে আর কিছুই জানাননি। তিনি শুধু বলেন, ঠিক আছে আজকে রাত্রিটা কোনো রকম কাটিয়ে নাও, কালকে তেমন হলে আমরা অফিসে কথা বলবো, আমরা এই বাড়িটাকেই পুরো চেঞ্জ করে আমরা অন্য কোথাও থাকার ব্যবস্থা করব। এইভাবে তারা রাতের খাবার শেষ করে। কলিগ বলে, তাহলে আমি পাশের ঘরটা শুতে যাচ্ছি, তুমি তাহলে এই ঘরটায় শুয়ে পড়ো। সমীরবাবু তাতেই রাজি হয়ে যান, তিনি এই ঘরে শুয়ে পড়েন, আর যে কলিগ তিনি পাশের ঘরে শুতে যান। রাত্রি তখন বেশ অনেকটাই রাত, অন্তত রাত্রি 12:30 কি 1টা হবে, কি আর একটু বেশিই হবে। হঠাৎ সমীরবাবু খেয়াল করেন যে ঘরের পিছনে যে জায়গাটা, সেখানে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। তিনি প্রথমে একবার শোনেন, কিন্তু ভাবেন যে ভুল শুনলাম কি। তিনি খুব ভালো করে তারপর শোনার চেষ্টা করেন। তিনি দেখেন, না, এটা তো ভুল না, এ তো একদম সত্যি কথা। সত্যিই মনে হচ্ছে ঘরের পাশ থেকে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে। সমীরবাবুর বেশ ভয় লাগতে শুরু করে। তিনি কাউকে কিছু না বলে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে পড়েন। তিনি ভাবেন কখন সকাল হবে আর এই ঘরটা তিনি চেঞ্জ করবেন। এরপরে যখন তার সবে চোখটা বন্ধ হয়ে আসছে, হঠাৎ তিনি শুনতে পান যে তার কলিগ ঘর থেকে জোরে জোরে দরজা নক করছে। সমীরবাবু দৌড়ে উঠে দরজাটা খুলে দেন। তার কলিগ দৌড়ে আসে ঘরেতে, এসে হাঁপাতে হাঁপাতে সেই ঘরে এসে তার সমীরবাবুর যে বসার শোয়ার যে বিছানা, সেখানে তিনি বসেন। তার সমীরবাবু তার কলিগকে দেখে রীতিমতো ভয় পেয়ে গেছেন। তার চোখ মুখ পুরো লাল, সে কথা বলতে পারছে না, তার পুরো কথা আটকে গেছে। তা তখন সমীরবাবু তার কলিগকে বলে, তুমি একটু ঠান্ডা হয়ে বলো তোমার কি হয়েছে, তুমি এরকম কেন করছো? তার কলিগ যখন একটু ঠান্ডা হয়, তখন কলিগ বলে যে অনেকক্ষণ ধরে তিনি শুনতে পাচ্ছেন যে পিছনে, ঘরের পিছনে শুকনো পাতা বা ঘাস হয়ে রয়েছে, যেহেতু সেখান থেকে কেউ হেঁটে যাচ্ছে, আর সেটা অনেকক্ষণ ধরেই আওয়াজটা হচ্ছে। তা এই যে কলিগ ছিলেন যিনি, তিনি ভাবেন যে কোনো হয়তো লোক বদমাইশি করে সেখানে হেঁটে চলে বেড়াচ্ছে, কিংবা কুকুর টুকুর হয়তো কেউ ঢুকেছে। তা তিনি তাড়াবেন বলে
বা দেখবেন বলে সেই বাইরের দিকে জানলাটা খোলেন। বাইরের দিকে জানলাটা তিনি যখন খোলেন, দেখেন এক মহিলা দাঁড়িয়ে রয়েছে, যার চুল পুরো হাওয়ায় উড়ছে, তার মুখ পুরো সাদা ফ্যাকাশে আর বিভৎস তার মুখ, চোখটা যেন প্রচণ্ড নিষ্ঠুর একটা চোখ, আর সে সেই কলিকের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে। এই দেখে তিনি কোনো রকম জানলাটা বন্ধ করে দৌড়ে এসে এই সমীরবাবুর দরজা নক করে। সমীরবাবু তাড়াতাড়ি তাকে টেনে নিয়ে এসে বলে, বিছানায় তুমি বসো, তুমি আর তোমার ঘরে যেও না, তুমি এখানে আমার সাথে শুয়ে পড়ো। এই বলে সমীরবাবু আর সেই ভদ্রলোক সেই কলিগ আর কি দুজনে মিলে একই বিছানায় শুয়ে পড়েন। এরপর রাত যখন আর একটু গভীর হয়, সমীরবাবু তো চোখে কোনো ঘুমই নেই, তিনি খালি উসপাস করছেন যে কখন সকাল হবে। হঠাৎ তিনি খেয়াল করেন যে সেই ঘরটায় যে ঘরটায় তার কলিগ ছিল, সেই ঘরটায় একটা চেয়ার রাখা রয়েছে। আর চেয়ারটা একটা চেয়ারে হঠাৎ করে যদি কেউ এসে বসে, চেয়ারটা যেমনভাবে নড়বে, চেয়ারটাও ওই চেয়ারটা আর কি ঠিক মনে হলো সেরকমভাবে নড়ে উঠল। দূর থেকে বোঝা তো যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে কোনো একটা অবয়ব যেন সেই চেয়ারটার উপর বসে রয়েছে। তার মুখ যদিও সমীরবাবু দেখতে পাচ্ছে না, কিন্তু তিনি বুঝতে পারছেন যে ওই ঘরে কেউ একজন বসে রয়েছে। এরপর সমীরবাবু চোখ বন্ধ করে ভগবানের নাম জপ করতে শুরু করেন, হনুমান চল্লিশা জপ করতে শুরু করেন। তিনি বলেন যে তার অবস্থা তখন এমন হয়েছে যে তিনি হনুমান চল্লিশার লাইনগুলো পর্যন্ত ভুলে গেছেন। তার আর মনে আসছে না কোন লাইনে পরে কোন লাইন। তিনি শুধু ভগবানকে ডাকতে থাকেন যে এই রাতটা কোনো রকম পার করে দাও, এই বিপদের হাত থেকে তাদের মুক্তি দাও, তাদের যেন কোনো বিপদে আর নতুন করে পড়তে না হয়, যেমন করে পারো ভগবান আমাদের রক্ষা করো। তার মুখে খালি এই একটাই কথা তিনি মনে মনে সারাক্ষণ বলতে থাকেন। এইভাবে আস্তে আস্তে কখন তিনি ঘুমিয়ে পড়েন তিনি নিজেও বুঝতে পারেননি। তার যখন ঘুম ভাঙে তখন প্রায় সকাল হয়ে গেছে। দেখে তার কলিগই তাকে ডেকে তুলেছেন। রাত্রিবেলা এই যে ভদ্রমহিলা বলবো না, এই যে অশরীরী যিনি বাইরে ঘুরছিলেন, তিনি হয়তো ওই চেয়ারে এসে বসেছিলেন, ওই ঘরে ছিলেন, সেটা শুধু সমীরবাবু না, তার কলিগও স্পষ্ট দেখেন। কিন্তু তিনিও এতটাই ভয় পেয়েছিলেন যে তার কথা বলার বা সমীরবাবুকে ডেকে দেখাবে সেই সাহসটা পর্যন্ত হয়নি। তিনি চোখ বন্ধ করে শুয়েছিলেন। এই ঘটনাটা সমীরবাবুর সাথে তিনি ডিসকাস করেন এবং সমীরবাবু বলেন তিনিও তখন জেগেছিলেন, তিনিও বুঝতে পেরেছিলেন যে পাশের ঘরে কেউ একজন রয়েছে। তারপর তো সকাল হয়, তারা তাদের লাগেজ নিয়ে চলে যায় সেই রিলেটিভের বাড়িতে। আর সেখান থেকে তিনি খবর দেন আর কি অফিসে তো আর এইসব কথা বলা যায় না, কারণ কে বিশ্বাস করবে কে বিশ্বাস করবে না, তারপর একটা হাসি খোরাকের ব্যাপার হয়ে যাবে। সেই জন্য তারা এই ব্যাপারটা পুরোপুরি চেপে যান প্রথমে, এবং পুরোপুরি ব্যাপারটা চেপে গিয়ে তারা বলেন যে ওই ঘরটা ভালো না, বা ওই ঘরে থাকতে তাদের অসুবিধা হচ্ছে, পাশাপাশি কেউ নেই, কোনো প্রবলেম হলে যাতায়াতের প্রবলেম হয়ে যাবে, এইসব বলেন। তা বলতে অফিস থেকে তখন বলে ঠিক আছে, যেহেতু এই মাসে পুরো টাকাটা দেওয়া রয়েছে, অ্যাডভান্স আর কি দেওয়া রয়েছে 2-3 মাসে, তা এই মুহূর্তে তো ছাড়তে পারবে না, অন্তত 2 মাস ওখানে থাকতে হবে। তা সমীরবাবুরা তখন বলে দেন যে তাদের মধ্যে তাদের পক্ষে কখনোই পসিবল না যে ওই রুমেতে ওরা থাকবে, ওরা ওই জন্যে ওই রুমে থাকবে না, অফিস যাতে কোনো ব্যবস্থা নেয়, না হলে ওরা কলকাতায় ব্যাক করতে বাধ্য হবে। অফিস তখন অফিসের যিনি স্যার ছিলেন তিনি তখন পার্সোনালি সমীরবাবু এবং তার কলিগের সাথে কথা বলেন যে কী প্রবলেম হয়েছে, যে এতগুলো টাকা দেয়া রয়েছে ঘরটাতে, তারপরে ওরা ছাড়বে করছে। তখন সমীরবাবু পুরো ঘটনাটা খুলে বলেন। অফিসের স্যার যিনি বস আর কি, তিনি সব কথা শুনে তিনি তখন বলেন ঠিক আছে, দরকার নেই, ওখানে আর থাকতে হবে না, আর তারপরে ওনাদের অন্য একটা গেস্ট হাউসে থাকার ব্যবস্থা করে দেন, যতক্ষণ না অন্য কোনো ঘর পাওয়া যাচ্ছে। এই ছিল আজকের প্রথম ঘটনাটা কীরকম লাগলো? যদি ঘটনাটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন আর ঘটনা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরের ঘটনাগুলো আপনারা খুব তাড়াতাড়ি শুনতে পারেন নোটিফিকেশনের মাধ্যমে। এরপর শুরু হবে আমার দ্বিতীয় গল্পটি। এটা কি গল্প কখনোই বলা যায় না, যদি আমি ভুল করে গল্প বলে ফেললাম, এটা একটা ঘটনা, অবশ্যই একটা ঘটনা। আর
এই ঘটনাটিও পাঠিয়েছেন সমীরবাবু। এই ঘটনাটি ঘটেছে সমীরবাবুরই এক বন্ধুর সাথে। আর এই যে দ্বিতীয় ঘটনা বলবো আপনাদের, এই ঘটনাটা হচ্ছে সুন্দরবনে। সুন্দরবন নামটা শুনলেই আমাদের মধ্যে যেন একটা রোমাঞ্চকর অনুভূতি সৃষ্টি হয়। সুন্দরবনকে নিয়ে রয়েছে কত কত না জানা ঘটনা, কত কত না জানা গল্প। শুধু সেখানকার মানুষ কেন, সেখানকার পরতে পরতে রয়েছে কোনো না কোনো ঘটনা। আজকে থাকলো তেমনই একটি ঘটনা। এর আগে সুন্দরবন সম্বন্ধে বেশ কিছু কথা আপনাদের জানাই। জানি না আপনারা জানতেও পারেন হয়তো, তাও মনে হলো একবার আপনাদের সাথে সুন্দরবন নিয়ে একটু আলোচনা করি। আসলে সুন্দরবন বললেই তো আমাদের নিজেদের মধ্যেই কেমন যেন একটা অ্যাডভেঞ্চার মানে গন্ধ আমরা পাই। মনে হয় যে বিশাল একটা অ্যাডভেঞ্চারাস জায়গা, কবে যে সেখানে যাব। যদিও আমার পক্ষে এখনও যাওয়া সেখানে সম্ভব হয়ে ওঠেনি, তবে আমার প্রচণ্ড ভালো লাগে। মানে সুন্দরবনের বিভিন্ন গল্পগুলো, সেখানের যে প্রাকৃতিক সৌন্দর্য, সব কিছু যেন আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে। তার মধ্যে যখন এই ঘটনাটা শুনেছি, সত্যি আমার না কোথায় যেন প্রচণ্ড কষ্ট হয়েছে। ভালো তো লেগেছে অবশ্যই যে একটা ভৌতিক ঘটনা পেয়েছি, কিন্তু তার থেকে বড় যে ব্যাপারটা লেগেছে সেটা হচ্ছে ভীষণ কষ্টই। এই যে সুন্দরবনের নামের পিছনে, মানে সুন্দরবন যে নামটা এসেছে তার পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত এখানে বলা হয় সমুদ্রের ধারে যেহেতু এই বন তৈরি হয়েছিল, তাই একে প্রথমে বলা হতো সমুদ্র বন। পরবর্তীকালে এই সমুদ্র বন পরিবর্তিত হতে হতে এর নাম হয়ে যায় সুন্দরবন। আবার বলা হয়, মানে যেটা বহুল প্রচলিত, সেটা হচ্ছে এখানে সুন্দরী গাছ পাওয়া যায়, যার জন্য এই সুন্দরী গাছ থেকে এই অঞ্চলের নাম হয়ে যায় সুন্দরবন। ভারতে যতটা সুন্দরবন রয়েছে, বাংলাদেশে এর থেকে বেশি পরিমাণে সুন্দরবন রয়েছে। আমাদের মধ্যে অনেক সময় এরকম কথা ওঠে বা এরকম ডিবেট হয় যে কোন সুন্দরবনটা বেশি সুন্দর, ভারতের সুন্দরবন না বাংলাদেশের সুন্দরবন। সেটা সম্পূর্ণ একটা আলাদা কারণ, সেটা কোনো অন্য সময়ে কখনো না কখনো বলবো। আজকের এই ব্যাপারটা নিয়েই থাক। আর একটা কথা বলি, এই যে সুন্দরী গাছ, এই গাছগুলো তো নর্মাল যেমন গাছ হয় তেমনই, তাহলে এই গাছগুলোকে সুন্দরী গাছ কেন বলা হয়? তার পিছনেও কিন্তু একটা দারুণ কারণ রয়েছে। এই যে সুন্দরী গাছ, এই গাছের যে পাতাগুলো, এর তো গাছের পাতার ওপর অংশটা পুরো থাকে সবুজ, কিন্তু গাছের পাতার পিছনের যে অংশটা সেটা থাকে রূপালি কালার বা সিলভার কালার। আর এই সিলভার কালারের ওপর যখন সূর্যের আলো পড়ে তখন অপূর্ব সুন্দর লাগে, যার থেকে এই গাছের নাম হয়েছে সুন্দরী গাছ। আর এই জায়গায় যেহেতু এই গাছ অধিক পরিমাণে রয়েছে, তাই একে বলা হয় সুন্দরবন। এবার এইখানে যে মানুষজন থাকে, তাদের কিন্তু মূল জীবিকা যদি ধরা হয় তাহলে সেটা হলো মধু সংগ্রহ আর মাছ চাষ না, মানে মাছ ধরা। এটা হচ্ছে তাদের মূল জীবিকা। আর এই জীবিকার সন্ধানে গিয়ে কত মানুষ যে প্রাণ হারায় তা কল্পনাও করা যায় না। যদিও এখন প্রযুক্তি উন্নত হয়েছে, চারদিকে ক্যামেরা বসেছে, কোর এরিয়া যেগুলো রয়েছে সেখানে বেশি জন্তু থাকে, বাঘ থাকে, সেই জায়গাটা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে। যারা রয়েছেন বন দপ্তরে তারা রীতিমতো বলে দেন যে এই এরিয়ার বাইরে তোমরা যেতে পারবে না, সেখানে সম্পূর্ণভাবে নিষেধ জারি করে দেওয়া হয়েছে। কিন্তু আগে এই কোর এরিয়াটাকে কিন্তু আলাদা করা যেত না, তাই মানুষ মধু সংগ্রহ করতে করতে অনেক সময় চলে যেত একেবারে জঙ্গলের ভেতরে, এবং প্রচুর মানুষ এই বাঘের হাতে প্রাণ হারাতো। কথাই বলে সুন্দরবন হচ্ছে এমন একটা জায়গা যেখানে জলে কুমির, ডাঙায় বাঘ, মানে বিভৎস একটা জায়গা। আর আপনাদের জানার সুবিধার জন্য আরও একটা কথা বলে রাখি, এই যে সুন্দরবন, এখানে যে বাঘ থাকে, সেই বাঘ কিন্তু ভারতের অন্যান্য যে সমস্ত রাজ্য রয়েছে সেখানকার বাঘের থেকে আকারে ছোট হয় এবং এদের ওয়েটও কিন্তু কম হয়। কিন্তু সারা পৃথিবী জুড়ে যে সমস্ত বাঘ রয়েছে তাদের থেকে সব থেকে অ্যাগ্রেসিভ বা হিংস্র হয় কিন্তু এই সুন্দরবনের বাঘ। আর এই সুন্দরবনের বাঘ এতটা যে হিংস্র, তার পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে সব থেকে প্রথম যে কারণটা চিহ্নিত করা গেছে সেটা হচ্ছে এই যে অঞ্চল, মানে এই সুন্দরবন এলাকার যে নদী, সেই নদীতে
জলের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকায় এখানে লবণের পরিমাণ বেড়ে গেছে, যার ফলে বাঘ যখন আসে এই লবণাক্ত জল খায়, যার ফলে তাদের উচ্চ রক্তচাপের সৃষ্টি হয় এবং তাদের মধ্যে এই অ্যাগ্রেসিভ বা এই হিংস্রতা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, যার জন্য সুন্দরবন অঞ্চলের বাঘ কিন্তু প্রচণ্ড হিংস্র হয়। আপনাদের সাথে শেয়ার করে রাখি এই ঘটনাটা, মানে এই জিনিসটা আমার মাথায় প্রচণ্ডভাবে মানে অনেক দিন ধরে ঘোরাফেরা করতো যে এত জায়গায় মধু পাওয়া যায়, তবু মানুষ কেন সুন্দরবনের মধুর প্রতি বেশি আকৃষ্ট হয়, সুন্দরবনই বা মধুর জন্য এত বিখ্যাত কেন। আর তার কারণ অনুসন্ধান করতে গিয়ে যেটা পাওয়া গেল, সেখানে দুটো গাছ পাওয়া যায়, এক হচ্ছে খালসে গাছ আর এক হচ্ছে সিঙ্গুর গাছ। এই গাছ দুটোতে যে মধু হয় সেই মধুর মানে মিষ্টতা বা সেই মধুর যে গুণাবলী সেটা নাকি প্রচণ্ড ভালো, যার জন্য এই সুন্দরবনে মধু মানুষ এত বেশি পছন্দ করে। আর এই সুন্দরবনের মধু পাড়তে গিয়ে সেখানকার মানুষেরা অঘোরে প্রাণ দেয় এই বাঘের হাতে। আর যারা এই সুন্দরবনের মধু পাড়ে তাদের বলা হয় মৌলি, মানে যারা এই মধু সংগ্রহ করতে যায় তাদের বলা হয় মৌলি। এবার আসি মেন গল্পে। এই গল্পটা প্রথমেই বলেছি সমীরবাবু আমাদের সাথে শেয়ার করেছেন, সমীরদা আর কি। এটা তার বন্ধু গেছিলেন ঘুরতে, যখন তিনি সেই ঘটনাটি শোনেন এবং তিনি এসে সমীরদার সাথে ঘটনাটি শেয়ার করেন এবং সমীরদা আমাদের সাথে ঘটনাটি শেয়ার করেছে। ঘটনাটি হচ্ছে ওখানে মানে সুন্দরবনে হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন বিধবা পাড়া বলে একটি গ্রাম আছে, যেখানে ম্যাক্সিমাম মানুষই মানে ম্যাক্সিমাম স্ত্রী তাদের স্বামী তাদের ছেলেকে হারিয়েছে। আর তারা সবাই মারা গেছে বেশিরভাগই নয় বাঘের জন্য, না হলে কুমিরের জন্য। অর্থাৎ নয় মধু সংগ্রহ করতে গিয়ে মারা গেছে, আর না হলে এই মাছ ধরতে গিয়ে মারা গেছে। আর সেখানে তাই পুরো গ্রামটার বেশিরভাগই মহিলা থাকেন এবং তারা বেশিরভাগই বিধবা হন। এমনই করুণ পরিস্থিতি সেখানে। তা আজকে যে ঘটনাটি বলছি, এই ঘটনাটা ধরুন আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা হবে। তখন তো এত কোর এরিয়া বা এত চারদিকে ক্যামেরার ব্যবস্থা ছিল না, বা এত সতর্কতাও ছিল না। সতর্কতা থাকলে পরেও মানুষ পেটের দায়তে সেই কোর এরিয়ার মধ্যে ঢুকে যেতে বাধ্য হতো। এখন যেমন তাদের কাছে অনেক অপশান আছে, ওখানে এখন ট্যুরিজম হয়েছে, প্রচুর মানুষ ছোটোখাটো হোটেলে কাজে ঢুকে গেছে বা কেউ কেউ অন্যান্য জীবিকার সাথেও যুক্ত হওয়ার চেষ্টা করছে, কিন্তু আগে সেই ব্যবহারটা একদমই ছিল না। তাই তাদের নির্ভর করতে হতো এই মাছ ধরা আর মধু সংগ্রহের উপর। যার ঘটনা আমি বলবো তার নাম হচ্ছে ভুবন মাঝি। বাচ্চা একটি ছেলে, বয়স বড়জোর 25 কি 26 হবে। তা ভুবন যখন অনেক অল্প বয়স যখন তার, তখন সেই গ্রামেরই একটি মেয়ের সাথে তার ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। কিন্তু যে মেয়েটির সাথে তার ভালোবাসার সম্পর্ক তৈরি হয় তার বাবার অবস্থা কিন্তু বেশ ভালো। তাদের অনেক মানে ব্যবসা ট্যাবসা আছে বা যা হোক হবে, তাদের বাবার অবস্থা কিন্তু বেশ ভালো। কিন্তু এই ভুবনের অবস্থা কিন্তু মোটেই সচ্ছল নয়। তার বাবা মারা গেছে অনেক ছোটোবেলায়, হয়তো এই মাছ ধরতে গিয়েই মারা গেছে, কিংবা বনে মধু সংগ্রহ করতে গিয়ে হয়তো মারা গেছে কোনো না কোনো কারণে। সেই কারণটা হয়তো মানে সেই কারণটা আর সেভাবে ব্যাখ্যা করা হয়নি। যাই হোক, অনেক ছোটোবেলায় ভুবন তার বাবাকে হারায়। ছোটোবেলা থেকে সে তার মায়ের কাছে মানুষ হয়। ভুবনকে গ্রামের সবাই খুব ভালোবাসত। এক তো ভুবনের সুন্দর ব্যবহার, ভুবনের খুব সুন্দর কথাবার্তা, আর তাছাড়া ভুবন ছিল প্রচণ্ড পরোপকারী। কেউ যদি বিপদে পড়তো আর সেই কথাটা যদি ভুবনের কানে যেত, ভুবন কোনো কিছু চিন্তা না করে ঝাঁপিয়ে পড়তো তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। ভুবনের এই সব গুণের জন্য গ্রামবাসীরা ভুবনকে প্রচণ্ড ভালোবাসত। এরপর ভুবন একদিন লক্ষ্মীকে বিয়ে করে আনে। লক্ষ্মীর বাবার বাড়ির অবস্থা তো প্রথমেই বলেছি খুবই ভালো, আর লক্ষ্মীকে যখন এরমভাবে বিয়ে করে, লক্ষ্মীকে তারা তাই মেনে নেয়নি। সে ভুবনের সাথে এক কাপড়ে চলে আসে। আর এইদিকে লক্ষ্মীর বাপের বাড়ির দরজা লক্ষ্মীর জন্য সারা জীবনের মতো বন্ধ হয়ে যায়। বেশ কিছুদিন পর মানে দুজনে যখন বিয়ে করে, তখন দুজনের বয়সই খুব অল্প। ভুবনের বয়স হয়তো বড়জোর 26 কি 27 হবে, এর বেশি মনে হয় না হবে। আর
লক্ষ্মীর হয়তো 20 বা 21, এর থেকে বেশি না। তা দুজনে যখন এরম বিয়ে করে আসে, ভুবনের বাড়িতে লক্ষ্মী এসে থাকতে শুরু করে। এরপরে বেশ ভালোই সুন্দর একটা সংসার ছিল তাদের। কিন্তু হঠাৎ করেই ভুবনের মা মারা যান। ভুবনের মা যখন মারা যান তখন ভুবন যেন চোখে অন্ধকার দেখে, কারণ সারা পৃথিবী জুড়ে তার মা ছিল। যদিও এখন লক্ষ্মী এসেছে, কিন্তু তার জীবনে তার মায়ের ভূমিকা অনেক অনেক বেশি। কারণ সেই কোন ছোটবেলায় তার বাবার মুখটা পর্যন্ত তার মনে পড়ে না তার বাবা মারা গেছে। তার সম্পূর্ণ বড় হওয়ার পিছনে তার মার একমাত্র ভূমিকা ছিল, সেটাই ভুবন মনে করত। যাই হোক, ভুবনের মা তো মারা যান। লক্ষ্মী আর ভুবন আস্তে আস্তে, প্রথমে ভুবন প্রচণ্ডই ভেঙে পড়েছিল, তারপর আস্তে আস্তে ভুবন নিজেকে সামলে নেন, লক্ষ্মীর মুখের দিকে তাকিয়ে সুন্দর করে তারা সংসার শুরু করে। ভুবন কখনো কখনো মাছ ধরতে যেত, কখনো কখনো মধু সংগ্রহ করতে যেত, আগেই যেটা বলেছি। তা সেই দিনকে গ্রামের আরও বেশ কিছু সদস্যের সাথে ভুবন যায় মধু সংগ্রহ করতে। মধু সংগ্রহ করতে করতে তারা অনেকটা ভেতরে ঢুকে পড়ে। এরপর মধু সংগ্রহ করে তারা যখন ফিরছে, হঠাৎ করে একটা বাঘ আসে এবং সেই ভিড়ের মধ্যে থেকে একজনকে টেনে নিয়ে যায়। যখন টেনে নিয়ে যায় তখন বাকি যারা ছিল তারা ভয় দৌড়ে পালিয়ে আসার চেষ্টা করে, এবং বেশ কিছুটা আসার পরে তারা বুঝতে পারে যে একজন তো মিসিং আছে। তারা ওর মুখে মুখে তাকাতে শুরু করে, এবং সেই মধু সংগ্রহকারী যে গ্রুপ গেছিল তাদের মধ্যে থেকে একজনকে বাঘ টেনে নিয়ে চলে যায়। ভুবন বাড়ি ফিরে সেদিনকে সে লক্ষ্মীকে পাশে বসিয়ে লক্ষ্মীর সাথে অনেকক্ষণ গল্প করে। লক্ষ্মীকে সে জানায় যে তাদের তো মাটির বাড়ি, সেই বাড়ির মাটির তলাতে এরকম একটা ছোট্ট বক্স রয়েছে, আর সেই বক্সের মধ্যে অনেক টাকা রয়েছে। সে এতদিন যে কাজ করছে সেই বেশিরভাগ টাকা সে লুকিয়ে রেখেছে ওই বক্সটার মধ্যে। সে এই সব কিছু লক্ষ্মীকে দেখাতে থাকে। তো লক্ষ্মী ভীষণ বিরক্ত হয়ে বলে, এত দেরি করে এলো তুমি যেখানে, মানে তুমি সেই কখন এসেছো, সেই থেকে এসে খালি এটা দেখাচ্ছ ওটা দেখাচ্ছ, এটা বলছো ওটা বলছো। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, মানে স্নান টান করে নাও, করে খেতে বসো। তুমি তো বেরিয়েছো অনেকক্ষণ না খেয়ে রয়েছো, তোমার জন্য আমি খাবার বাড়ছি, তুমি খেয়ে নাও। তা ভুবন কিছুতেই সেই খাবারের দিকে আর তাকাচ্ছে না। সে খাবারের কথা যেন বারবার এড়িয়ে যাচ্ছে, আর বারবার লক্ষ্মীকে বলছে যে লক্ষ্মী, আমার যদি কিছু হয়ে যায় তুমি এই টাকাগুলো নিয়ে তোমার বাবার কাছে চলে যাও, আর যদি বাবার কাছে একান্তই যেতে না চাও তুমি এই টাকাগুলো নিয়ে এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যেও, যেখানে তোমার প্রাণের এরকম ভয় থাকবে না। প্রত্যেক দিন তোমাকে মরতে হবে না, আজকে বাঘ খাবে কালকে কুমির খাবে, এই ভয় তোমায় থাকতে হবে না। তুমি অন্য কোথাও কাজে লেগে যেও, এখানে যা টাকা রয়েছে তোমার বেশ কিছুদিন খুব ভালোভাবে কেটে যাবে, তুমি এই টাকাটা নিয়ে তুমি এখান থেকে চলে যাও। এই কথা সে বারবার লক্ষ্মীকে বলতে থাকে। লক্ষ্মী শুনে প্রচণ্ড বিরক্ত হয়, আর শুনে বলে, কি হয়েছে তোমার, তুমি এক কথা বারবার বলে যাচ্ছ। হঠাৎ লক্ষ্মী তখন বলছে যে আচ্ছা তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। বলে সে যখন ঘর থেকে বেরিয়েছে খাবার আনবে বলে, দূর থেকে শুনতে পাচ্ছে চিৎকার হচ্ছে, মানে চিৎকারের শব্দ ভেসে আসছে। তা ওই লক্ষ্মীর বাড়ির পাশেই আর একটা বাড়ি ছিল, মানে কাকা শ্বশুর বা জ্যাঠা শ্বশুর হবে তাদের বাড়ি ছিল। তা তাদের মধ্যে সেই কাকিমা, মানে কাকি শাশুড়ি যতদূর সম্ভব হবে, তাকে তিনি ডেকে বলেন, কাকিমা কি হয়েছে বলো তো, ওই দূর থেকে এরকম চিৎকারের শব্দ আসছে। তা ওই যে কাকিমা ছিলেন তিনি তখন বলেন, আরে আমি তো বুঝতে পারছি না রে, মনে হয় কেউ বাঘের পেটে গেছে, অনেকক্ষণ ধরে চিৎকারটা পাচ্ছি, তোর কাকা দেখতে গেছে, দেখে আসুক, আমি জানাচ্ছি। তা তখন ওই লক্ষ্মীকে আর কি সেই কাকিমা জিজ্ঞাসা করে, ভুবন কি ফিরেছে? লক্ষ্মী বলে, হ্যাঁ ভুবন তো ফিরেছে, ভুবন ঘরেতেই রয়েছে, আমি ওর জন্য খাবার নিয়ে যাচ্ছি। তা কাকিমা বলে, ঠিক আছে তাড়াতাড়ি ওকে খাবার টাবার দে, সেই তো কোন সকালবেলা ছেলেটা গেছে। লক্ষ্মী খাবার নিয়ে ভুবনকে দিতে যায়। দিতে গিয়ে ভুবনকে যখন খাবার দেয়, দেখে ভুবনের চোখ ময় জলে জল, মানে তার অনর্গল চোখ দিয়ে জল পড়ছে। আর সে লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী তুমি কিন্তু ভুলেও এখানে একা থেকো না। লক্ষ্মী ভীষণ মানে বিরক্ত হয়েছে এই কথাটা শুনে, কি একা থেকো না, কি সেই থেকে বকে যাচ্ছ, উল্টো পাল্টা কথা বলে যাচ্ছ, এরম ভাবে আবার হয় নাকি, তুমি কি হয়েছে তোমার, তুমি এইসব কথা বলে যাচ্ছ। যত সময় গড়ায় আস্তে আস্তে সেই চিৎকারের শব্দটা
ধীরে ধীরে লক্ষ্মীর বাড়ির কাছে আসতে শুরু করে। সেই লোকগুলো লক্ষ্মীর বাড়ির কাছে এসে জোরে জোরে ডাকতে শুরু করে, বৌমা, বৌমা, বাড়ি আছো? একবার বাইরে আসো তো। লক্ষ্মী বাইরে বেরায়। বাইরে বেরিয়ে যখন সেই লোকগুলোকে দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে, আপনারা ডাকছেন কেন? মানে সবাই তো মোটামুটি বয়োজ্যেষ্ঠ মানুষ। তা তখন তাদের মধ্যে থেকে একজন বলে, খুব বাজে একটা সংবাদ আছে, কি করে দেবো তোমায় বুঝতে পারছি না, ভুবন আর আমাদের মধ্যে নেই। এই কথা শুনে লক্ষ্মী প্রচণ্ড হেসে ফেলে, বলে, কাকাবাবু আপনাদের মানে ওখানে তো কাকাবাবু বলে না, ওই খুঁড়ো এরম টাইপেরই কিছু একটা বলেছিল, যে খুঁড়ো মশাই আপনার কি মাথা খারাপ হয়েছে, কি বলছেন, ভুবন তো ঘরেতে বসে রয়েছে। তা তখন লোকটা অবাক হয়ে যায়, বলে, কি বলছোটা কি? আমরা সবাই একসাথে মধু পাড়তে গেছিলাম, আর আমাদের চোখের সামনে থেকে জল জ্যান্ত ছেলেটাকে বাঘ টেনে নিয়ে চলে গেল, আমরা কিচ্ছু করতে পারলাম না, আমরা শুধু মানে প্রাণের ভয় ওখান থেকে দৌড়ে পালালাম, ছেলেটাকে আমাদের চোখের সামনে দিয়ে যে নিয়ে গেল তাকে আমরা বাঁচাতে পর্যন্ত পারলাম না। এই কথা শুনে লক্ষ্মী ভীষণ হেসে ফেলে। তা বলে যে আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, সেও তো বাড়িতে এসে কান্নাকাটি করছে, আর কান্নাকাটি করে খালি বলছে যে আমার এই টাকাগুলো রয়েছে, এই টাকাগুলো নিয়ে তুই এখান থেকে চলে যা, নাহলে তুই বাবার কাছে চলে যা, এসব ভুলভাল বকছে। আমি তো বুঝতেই পারছিলাম না যে কি হয়েছে, এখন বুঝতে পারছি ওর হয়তো ওই শখটা নিতে পারিনি, যে কাউকে ও চোখের সামনে থেকে এরকম বাঘ টেনে নিয়ে গেছে, ও হয়তো সেই ভয় থেকে এই কথাটা বলছে। এরপর গ্রামের যে লোকগুলা ছিল তারা বলছে, তুমি কি বলছো, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? দেখো আমরা এনেছি ভুবনের সেই মরা দেহ, মানে মৃত দেহটাকে নিয়ে আসা হয়েছে, যে দেহের পুরো ছিন্ন ভিন্ন অবস্থা, মানে তার কোনো রকম জামা প্যান্টটা রয়েছে, হাত একটা নেই, মুখের কিছুটা পোস্টার নেই, মানে বিভৎস একটা রূপ নিয়ে আসা হয়েছে। তাকে তখন লক্ষ্মীকে দেখানো হয়েছে। লক্ষ্মী বলছে, না, কিছুতেই এটা ভুবন হতে পারে না, ভুবন ঘরেতে বসে রয়েছে, আপনারা চলুন আমার সাথে, গিয়ে দেখুন ভুবন ঘরে বসে খাচ্ছে। তখন গ্রামের যে লোকরা ছিল তারা বলছে, তুমি নিজে গিয়ে একবার ঘরে দেখো তো ভুবন আছে নাকি। লক্ষ্মী ঘরে ঢুকে দেখছে ভাতের থালা যেমন কি তেমন পড়ে রয়েছে, সেখানে ভুবন তো নেই। এই দেখে লক্ষ্মী আঁতকে ওঠে, কি হলো, ভুবন গেল কোথায়? তা ও তখন ভাবে যে মানে বাড়ির পিছনেই একটা ছোট পুকুর আছে, ভুবন কি তাহলে স্নান করতে গেল? সে দৌড়ে পুকুরের কাছে যায়, গিয়ে ভুবন ভুবন বলে চিৎকার করে, কিন্তু সেখানে ভুবনকে সে দেখতে পায় না। অনেকক্ষণ ধরে খোঁজ করে, তখন সবাই এনে তাকে বসিয়ে বলে, তুমি পাগলের মতো চিৎকার না করে তুমি শোনো, এটা ভুবনেরই শরীর, ভুবনেরই দেহ, ভুবন আজ আর আমাদের মধ্যে নেই, বাঘ ওকে খেয়ে ফেলেছে। এই কথা যখন লক্ষ্মী শোনে, লক্ষ্মীর আর জ্ঞান ছিল না, সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফিরে, তার কান্না যেন সারা গ্রামে, মানে সারা গ্রামের মানুষ তার চোখের জল দেখে, তার কান্না দেখে কেঁদে ফেলেছে। এতটুকুনি একটা মেয়ে আর এত সুন্দর একটা ছেলে, তাদের কিনা সবে জীবন শুরু হয়েছে, আর তাদের কিনা এরকম একটা করুণ পরিণতি, মানে এটা ভাবা যায় না, এতটা কষ্টের একটা ব্যাপার। লক্ষ্মী তখন ওই যে কাকিমা ছিল তাকে বলে যে, ভুবন আমার কাছে এসেছিল, এই দেখো, আমি তো জানতাম না, ও আমাকে এই টাকার বাক্সটা বের করে দিয়ে গেছে, ও আমাকে এগুলো বলেছে, তোমাকে তো বললাম আমি, ভুবন খেতে বসেছে। তাই কাকিমা সব বুঝতে পারে। তিনি বলে, হ্যাঁ মা, আমি সব বুঝতে পারছি, কিন্তু ভুবন আজ আমাদের মধ্যে নেই, কোনো না কোনো একটা জায়গায় ভুল হচ্ছে। কিন্তু সত্যি ভুবন ছিল, ভুবন এসেছিল, কিন্তু ওটা ভুবন না, ভুবনের আত্মা এসেছিল। অ্যাকচুয়ালি ভুবন মারা যাবার পরেও লক্ষ্মীকে ভুলতে পারেনি, তাই দৌড়ে এসেছিল লক্ষ্মীকে জানাতে, যাতে লক্ষ্মীর হাতে পয়সা কড়ি নেই, সে কোথায় যাবে, সে নতুন বউ যাতে হট করে বিপদে না পড়ে। সে তো গেছে, তার তো প্রাণ চলেই গেছে, কিছু করার নেই সেখানে, কিন্তু লক্ষ্মীর হাতে যেন কিছু টাকা থাকে, সেই খবরটা দিতে বা সেই জায়গাটা দেখাতে, তার যে টাকা জমিয়ে রেখেছে তার প্রিয় মানুষের জন্য, সেই টাকাটা দেখানোর জন্য ভুবন এসেছিল তার কাছে। এরপর থেকে লক্ষ্মী তো পুরো পাগলের মতো একটা দশা হয়। লক্ষ্মী বারবার বলে, আমি যাব, আমি ভুবনের কাছে চলে যাব, মানে থেকে থেকে এসে এই কথা বলতে লাগে। লক্ষ্মীর বাড়ির বাবা মা তারা খোঁজ পায় যে এরকম একটা মর্মান্তিক পরিণতি হয়েছে তাদের মেয়ের সাথে। তারা যখন আসে লক্ষ্মীকে নিতে, লক্ষ্মী কিছুতেই সেখান থেকে যেতে চায়নি। লক্ষ্মী বলে, আমাকে আর কদিন ভুবনের স্মৃতির সাথে এখানে থাকতে দাও, ভুবনের সব কাজ মিটে যাক, আমি তারপর এখান থেকে চলে যাব। এই বলে মানে সে এত জোরাজোরি করে যে লক্ষ্মীর বাবা মা লাস্টে বাধ্য হয়ে লক্ষ্মীকে রেখে দিয়ে তারা বাড়ি ফিরে যায়। এর মধ্যেই
হঠাৎ একদিন খবর পাওয়া যায় যে ওই নদীর ধারে একটি মেয়ের মৃতদেহ পাওয়া গেছে, যার শরীরে মানে অর্ধেক অঙ্গ প্রত্যঙ্গ ছেঁড়া অবস্থায় পড়ে রয়েছে, তার শাড়ি ছেঁড়া অবস্থায় পড়ে রয়েছে। আর সেটা আর কেউ না, সেটা হচ্ছে সেই লক্ষ্মী। সে কোনো না কোনো রাত্রিবেলা দৌড়ে গেছিল ভুবনের খোঁজে সেই জঙ্গলের মধ্যে, কিন্তু বাঘ তো তাকে টেনে নিয়ে যায়নি, কিন্তু পাড়ে থাকা কুমির তাকে টেনে নিয়ে চলে গেছে। এইভাবে লক্ষ্মীরও মৃত্যু হয়। একসাথে দুটো তরতাজা প্রাণ কিভাবে চলে যায়। এর পরের ঘটনা আরও কষ্টকর। এই যে লক্ষ্মী আর ভুবনের যে বাড়ি, তাদের বাড়িতে তো আর কেউ থাকার মতো রইল না, তাদের ঘর এমনি বন্ধ অবস্থায় পড়ে রইল। কিন্তু তাদের বাড়ির আশেপাশে যারা থাকতো, তারা মাঝে মধ্যেই শুনতে পেত তাদের ঘরের থেকে, মানে লক্ষ্মী আর ভুবনের ঘরের ভেতর থেকে কারোর গলার আওয়াজ ভেসে আসছে, একটি ছেলের গলার আওয়াজ ভেসে আসছে, কখনো একটি মেয়ের গলার আওয়াজ ভেসে আসছে, যারা নিজেদের মতো গল্প করছে, কখনো হাসছে। এটা সেই গ্রামের মানুষজন প্রায় শুনতে পেত এবং তারা বুঝতে পারে এখানে লক্ষ্মী আর ভুবনের আত্মা প্রায় আসে সেই ঘরেতে, তারা থাকে সেখানে। গ্রামের লোকেরা বুঝতে পারে তাদের আত্মার শান্তি হয়নি। এরপর তারা একসাথে লক্ষ্মী এবং ভুবনের শ্রাদ্ধ শান্তির কাজ করে এবং তাদের আত্মার শান্তির জন্য, তাদের মুক্তির জন্য প্রার্থনা করে। এরপরে অনেক দিন কেটে যায়, আর তাদের মানে সেই ঘর থেকে সেই আওয়াজ আর শোনা যায়নি। আস্তে আস্তে তারাও মিলিয়ে যায় তাদের ভালোবাসার মতো। এই ছিল আজকে শেষ ঘটনা। আপনাদের ঘটনাগুলো কীরকম লাগলো? যদি ঘটনা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি আপনাদের কাছে থাকে এমনই সব ঘটনা, আপনারা চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। শেয়ার করতে পারেন ফেসবুকের ইনবক্সে, কিংবা শেয়ার করতে পারেন আমাকে ইমেলেও। ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া রইল। ততদিনের জন্য আপনাদের কাছে বিদায় নিলাম। আবার আসবো আমি পরের রবিবার। আর ততদিন আপনারা খুব খুব ভালো থাকুন। নমস্কার।